আসলে আপা, মাইশার গায়ে হলুদের দিন আমার বান্ধবী হাসনা এসেছিল। জানিস তো, হাসনা ওর ছেলের জন্য আমাদের সুমুকে পছন্দ করেছে। আমাকে বলেছে কথাটা, আমি বলেছি সুমু আমার আপার মেয়ে, আর আপা যা চাইবে তাই হবে। তারপর হাসনার কথাটা আমায় তোকে জানাতে বলল, তাই তোকে জানালাম। ছেলের খুব ভালো। এই দুদিন আমি নিজে সব খোঁজ খবর নিয়েছি। আমি আগে ভেবেছিলাম আমি আমি ছেলের সম্বন্ধে সব খোঁজ খবর নিব। যদি ভালো ছেলে হয় তাহলেই তোকে জানাবো। হাসনার একটাই ছেলে, বুঝলি, নিজেদের পারিবারিক ব্যবসা সামলায়। নাম রিফাত। দেখতে মার্শাল্লাহ, আমাদের সুমোর সাথে দারুণ মানাবে। এখন তোর আর দুলাভাইয়ের ইচ্ছা। কথাগুলো একবারে বলে শেষ করলেন খুশি বেগম। হাসি বেগম সব শুনে মুচকে এসে বললেন, কিন্তু সুমু তো এখনো অতটা বড় হয়নি, মাত্র 19 বছর বয়স। সুমুদের বংশের মেয়েদের একটু বয়স করেই বিয়ে দেওয়া হয়। আর তাছাড়া সুমুর বাবারও তার 2 মেয়েকে নিয়ে কিছু স্বপ্ন আছে। অভাবের সংসার, তার 2 মেয়ে নাকি তার দুঃখ ঘোচাবে। উনি কি রাজি হবেন এখন সুমুর বিয়ে দিতে? মেয়ের বিয়ের প্রস্তাবে তো অনেক জায়গা থেকেই আসে, উনি তো বিয়ে দিতে রাজি হন না। খুশি বেগম হাসি বেগমের কাঁধে হাত রেখে বলে, এমন ভালো পাত্র আমার ইফতিয়ার জন্য আসলে আমি ইফতিয়ার বিয়ে দিয়ে দিতাম। এমন ভালো ছেলে কেউ হাতছাড়া করবে না। ছেলে আর ছেলের মা দুজনেই সুমুকে খুব পছন্দ করেছে। তুই দুলাভাইকে বোঝা পা। হাসি বেগম সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললেন, আমি কথা বলে দেখব খুশি, তবে মেয়ের বিয়ে দিতে গেলে অনেক খরচ। উনি যদি রাজি হয় তাহলে শুধু কথা বলে বিয়ে ঠিক করে রাখবো, 2 বছর পরে বিয়ে দেব। খুশি বেগম বোনের দিকে তাকিয়ে হেসে বলেন, তুই আমাকে এত পর ভাবিস কবে থেকে আপা? সুমুর বিয়ের সব দায়িত্ব আমাদের সবার। তুই শুধু দুলাভাইকে রাজি করা। কি বলেন ভাবি? মিনা বেগম খুশি বেগমের দিকে তাকিয়ে হেসে বলেন, হ্যাঁ আপা, আপনি একদম ঠিক কথা বলেছেন। সুমি কি শুধু বড় আপা আর দুলা ভাইয়ের মেয়ে? আমাদের কেউ না নাকি? হাসি বেগম বলেন, তবুও ভাবি, আপনাদের ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিলে হয় না। আর কত করবেন আপনারা আমাদের জন্য? আপনি বড় ভাইজান খুশি আমাদের জন্য অনেক করেছেন। আর কত? উনি যদি রাজি হন তাহলে অল্প আয়োজনে পারিবারিকভাবে বিয়েটা দিয়ে দেব। খুশি বেগম আর মিনা বেগম একে অপরের দিকে তাকিয়ে কেমন করে জানি হাসলেন। ড্রয়িং রুমে সকলে উপস্থিত। সুমোর শরীর এখন অনেকটা ভালো। আনোয়ার সাহেব আর শামীম সাহেবের মাঝে বসে বেগুনি আর আলুর চপ খাচ্ছে মিনা বেগম সকলের জন্য। সন্ধ্যার নাস্তা বেগুনি ও আলুর চপ, চা, কফি সব একা হাতে বানিয়েছেন। শামীম সাহেব গম্ভীর হয়ে বসে আছেন। বিকেলেই হাসি বেগম সুমুর বিয়ের কথাটা তার কানে তুলেছেন, কিন্তু শামীম সাহেব এখন বিয়ে দিতে কিছুতেই চান না। এই নিয়ে হাসি বেগম তার মধ্যে ঝামেলা হয়েছে। হাসি বেগম অনেক কড়া কথা শুনিয়েছেন। মিনা বেগমও মাইশার কক্সবাজারে যাবার দিন সুমুর বিয়ের কথা আনোয়ার সাহেবকে জানিয়েছেন। আনোয়ার সাহেব মত অমত কিছুই দেননি, শুধু বলেছেন হাসি আর শামীম যদি সুমুর বিয়ে দিতে চায় তাহলে আর কি তার কিছু বলার নেই। মেয়ে ওদের, সবার আগে ওদের মতামত জরুরি। এতে মিনা বেগম ধরে নিয়েছেন সুমুর বিয়েতে তার স্বামী কোনো আপত্তি করবে না। বিকেলে আনোয়ার সাহেব বাড়ি ফেরার পর মিনা বেগম আনোয়ার সাহেবকে বলেছেন হাসি সুমুর বিয়ে দিতে রাজি হয়েছে। তুমি শুধু আজ সন্ধ্যায় বাড়ির সবাইকে একসাথে ডেকে বিয়ের ব্যাপারটা জানাও। বউয়ের জোড়াজুড়িতে আনোয়ার সাহেব বাড়ির সকলকে ডেকে একসাথে ড্রয়িং রুম উপস্থিত করেছে। রাহিনের সব ফ্রেন্ডরা উপস্থিত আছে। সেরাজ সোফায় বসে কফির কাপে একটু একটু করে চুমুক দিচ্ছে আর সুমুর চপ খাওয়া দেখছে। লামিয়ার শরীরটা এখনো অনেকটাই সুস্থ, শুধু ভয়টা এখনো কাটেনি। সেরাজকে দেখে নিজেকে গুটিয়ে নিয়েছে। কাল মাইশারা চলে যাবে। আনোয়ার সাহেব গম্ভীর গলায় বললেন, আজ তোমাদের সকলকে এখানে উপস্থিত করা হয়েছে কিছু বিশেষ কথা বলার জন্য। আমি আশা করব তোমরা সবাই আমার কথা বোঝার চেষ্টা করবে। কথাগুলো বলে একটু থামলেন আনোয়ার সাহেব, একটু দম নিয়ে আবারও বললেন, সুমুর জন্য একটা ভালো ঘরের থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাই আমরা বড়রা সকলে চাই এই ছেলের সাথেই সুমুর বিয়ে দিয়ে দিতে। মাথায় বাজ পড়লো যেন সুমুর হাত থেকে সবটা পড়ে গেল। আনোয়ার সাহেবের বলা কথাটা সুমু মস্তিষ্কে এখনো বুঝে উঠতে পারেনি। সুমু এতটাই অবাক হলো যে কোনো প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। আনোয়ার সাহেব সুমুর দিকে তাকিয়ে বললেন,
সুমু মামুনি, তুমি ঠিক আছো তো? সুমু জোরপূর্বক হাসলো কিন্তু কোনো কথা বলল না। তাকালো সামনে বসে থাকা তার খান সাহেবের দিকে, যে এখনো কফিতে ছোট ছোট চুমুক দিচ্ছে। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। রাহিনরাও সিরাজের দিকে তাকিয়ে আছে, কিন্তু সিরাজের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। দেখে মনে হচ্ছে আনোয়ার সাহেব যে এমন কিছু বলবে সেটা সিরাজ আগে থেকে জানতো। রাহিন বলল, কিন্তু বাবা, কিছুদিন আগেই মাইশার বিয়ে হলো, এর মধ্যেই সুমুর বিয়ে দেওয়ার কি দরকার? আনোয়ার সাহেবের ছেলে দিকে তাকিয়ে বলেন। ভালো ছেলে হাতছাড়া করা বোকামির কাজ। মিনা বললেন, আর তাছাড়া একদিন তো বিয়ে দিতেই হবে, তাহলে এখন দিলে কি সমস্যা? আমরা সবাই রাজি, সুমুর মা বাবাও রাজি। মাইশা বলল, কিন্তু মা, ইফতিয়ার সুমোর বড়, ওর এখনো বিয়ে হয়নি, আর সুমো এখনো পড়াশোনা করছে। এত তাড়াতাড়ি সুমোর বিয়ে দেওয়াটা কি খুবই জরুরি? খুশি বেগম বললেন, ছেলের মা সুমিকে পছন্দ করেছে, ইফতিয়াকে না। ইফতিয়াকে পছন্দ করলে অবশ্যই ইফতিয়াকে বিয়ে দিতাম। আর তাছাড়া পড়াশোনাতে সুমু বিয়ের পরও করতে পারবে। খুশি বেগমের কথা শুনে আয়ুব বলল, ছেলে কিছুদিন পর দেশের বাইরে যাবে ব্যবসার কাজের জন্য। কবে আসবে তার কোনো ঠিক নেই। ছেলে চলে গেলে হাসনা বাড়িতে একা পড়ে যাবে। হাসনার স্বামীও সারাদিন অফিসে থাকে, তাই হাসনা চাইছে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে। আর হাসনা বলেছে সে বাড়ির বউ চায় না, একটা মেয়ে চায়। আন্টি, তাহলে সুমুর বিয়ে দিয়ে কি লাভ? এই ব্যাপারে সুমু তো আর হাসনা আন্টিকে কোনো হেল্প করতে পারবে না। হাসনা আন্টির তো এই ব্যাপারে তার হাজবেন্ডের সাথে কথা বলা উচিত। হাসনা আন্টি বুঝি এই বয়সে তার হাজবেন্ডকে কথাটা বলতে লজ্জা পাচ্ছে? তাহলে আপনি আমাকে আন্টির হাজবেন্ডের নাম্বার দিন, আমি লজ্জার মাথাকে আঙ্কেলকে কথাটা বলে দেবো। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই ঠোঁট টিপে হাসছে। আনোয়ার সাহেব কেসে উঠলেন। খুশি বেগমের কথা বলা বন্ধ হয়ে গেল। সিরাজ এখনো ভাবলেশীনভাবে বসে আছে, আশেপাশে কোনো কথাতে তার গুরুত্ব নেই। হঠাৎ সিরাজ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আঙ্কেল, আমার ইম্পর্টেন্ট কিছু মিটিং আছে, আমি রুমে গেলাম। আনোয়ার সাহেবের সম্মতি পেয়ে সিরাজ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সুমু ছলছল নয়নে তার খান সাহেবের যাওয়ার পানে তাকিয়ে রইল। সুমুর বিয়ের কথা শুনে ইফতিয়া আর রাইসা খুশিতে আত্মহারা। লামিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছে এখন। সুমুর বিয়ের খবরটা মেডিসিনের মতো কাজ করেছে লামিয়ার উপর। খুশি বেগম বললেন, ভাইজান, আমার বান্ধবী তো কালকেই সমুকে দেখতে আসতে চায়। আনোয়ার সাহেব বললেন, মিনা এত তাড়াহুড়ো করার কি আছে বুঝলাম না। বেগম স্বামীর দিক থেকে তাকে একটু উচ্চস্বরে বলেন, তুমি শুনলে না, ছেলে বাইরে চলে যাবে। তারা ছেলের বাড়ির লোক, তাড়াহুড়া তাদের থাকবেই। আনোয়ার সাহেব শামীম সাহেবের দিকে তাকিয়ে বলেন, শামীম, তোমার কি মতামত? সুমু তোমার মেয়ে, সবার আগে তোমার মতামত দরকার। তুমি চাইলে কথা এগোবে, তুমি না চাইলে এখানেই সব বন্ধ। সুমু একটু আশার আলো দেখতেই পেল। ছলছল নয়নে বাবার মুখের দিকে তাকাল। মনে প্রাণে চাইলো বাবা যেন একটি পার তার মুখের দিকে তাকায়। সুমুর সব আশার আলোতে জল ঢেলে দিয়ে শামীম সাহেব বলেন, মেয়ে হয়তো আমার, তবে মেয়ের উপর আমার থেকেও মেয়ের মামা খালাদের অধিকার বেশি। এখানে আমার কি মতামত থাকতে পারে? আনোয়ার সাহেব শামীম সাহেবের কথা শুনে বলেন, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় শামীম। সুমুর উপরে সব থেকে বেশি তোমারই অধিকার। শামীম সাহেব তার ছিলেন হাসি হেসে বলেন, কি করতে পেরেছি আমি আমার মেয়েদের জন্য? কিছু না, তাই আজ আমার কোনো মতামত নেই। আপনারা যেটা ভালো বুঝেন সেটাই করেন। কথাগুলো বলেই উঠে চলে গেলেন শামীম সাহেব। আনোয়ার সাহেব হতাশা নিঃশ্বাস ফেললেন। হাসি বেগম বললেন, ভাইজান, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আমি আপনাকে বলছি, আমরা দুজনেই এই প্রস্তাবে রাজি। আপনি কাল ছেলের বাড়ির লোককে আসতে বলুন। আনোয়ার সাহেব সম্মতি জানিয়ে রুমে চলে গেলেন। রাহিনরাও চলে গেল। ইফতিয়া আর রাইসা রুমে এসে ডান্স শুরু করেছে। লামিয়া নিজের মত বদলেছে, সে কাল চাপে না। সুমুর বিয়ের পর এই বাড়ি থেকে চাপে। রাতে সকলে খেয়ে শুয়ে পড়েছে। সুমু আর শামীম সাহেব খায়নি। সামিয়া আর নাজমিন সুমুকে খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু সুমু অনবরত চোখের পানি ফেলেই চলেছে। সুমু কাঁদছে, তবে সে কান্নার কোনো শব্দ নেই। নীরবে কান্না হয়তো সব থেকে কষ্টের হয়। সুমু শব্দ করে কাঁদতে পারে না, মাথা ব্যথা করে সুমুর জোরে কাঁদলে। সুমুর কান্নার আওয়াজ সুমুর কাছে খুব কাছের মানুষ ছাড়া কেউ শুনেনি। শামীম সাহেব মেয়ের রুমে এলেন। সুমু তার বাবাকে আসতে দেখে দৌড়ে গিয়ে শামীম সাহেবের পা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। এতক্ষণে ধরে রাখা বুকের ভেতরে কষ্টের আর ধরে রাখতে পারল না সুমু।
শামীম সাহেবের পা জড়িয়ে ধরে বলল, বাবা আমাকে বিয়ে দিয়ে দিও না, আমি এই বিয়ে করতে পারবো না, তুমি আমাকে বাঁচাও বাবা, নয়তো আমি মরে যাব। শামীম সাহেব পা ছাড়িয়ে নিয়ে মেয়ের কাছে গিয়ে বসলেন। মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমার কিছু করার নেই মা। তোর জীবনের সব থেকে বড় অভিশাপ হলো তুই আমার মেয়ে। দ্বিতীয় অভিশাপ হলো তুই একটা অতি সাধারণ ঘরে জন্মেছিস। তোর বাবাকে তুই ক্ষমা করে দিস মা। তোর এই অপদার্থ বাবা তোর জন্য কোনোদিনও কিছু করতে পারেনি, আজও পারলো না। তোর মামা খালার কাছে তোর বাবা বিক্রি হয়ে গেছে মা। জীবনে তারা এত করেছে আমাদের জন্য, আজ তোর বাবার তোর জীবন সম্পর্কে কিছু বলার অধিকার নেই। আমাকে ক্ষমা করতিস মা। সুমু বাবার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ দিয়ে তার পানি সাগর বয়ে যাচ্ছে। জীবনে কোনো দিনও এত কেঁদেছে কিনা সুমুর জানা নেই। বাবাকে আর কিছু বলতে ইচ্ছে করলো না সুমুর। মানুষটাকে সুমু চেনে, তার জন্য বুক ফেটে যাচ্ছে তার বাবা। সুমু খুব ভালো করেই জানে তার বাবার কিছু করেনি। আম্মু হয়তো বাবাকে এমন কিছুই বলেছে যার জন্য তার বাবা মেয়ের কষ্ট দেখেও কিছু বলতে পারছে না। হাসি বেগম এলেন মেয়ের রুমে। মেয়ের এমন অবস্থা দেখে অবাক হলেন তিনি। সুমু ছুটে গেল মায়ের পায়ের কাছে, পা জড়িয়ে ধরে বলল, আম্মু, দুনিয়ার সব মেয়েরা সন্তানের কষ্ট বোঝে, তুমি কি বোঝো না আম্মু? তোমার মেয়ের বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে আম্মু, তুমি আমাকে বাঁচাও, এই বিয়েটা আমি করব না আম্মু। আমি তোমাদের ছেড়ে যেতে চাই না আম্মু। আমার অনেক স্বপ্ন আম্মু, একদিন নিজের পায়ে দাঁড়িয়ে আব্বুর পাশে দাঁড়াবো। তুমি এই বিয়েটা ভেঙে দাও আম্মু। হাসি বেগম মেয়ের দিকে তাকিয়ে বলেন, মৃদু, পাগল মেয়ে, সব মেয়েদের একদিন মা বাবার ঘর ছেড়ে শ্বশুরবাড়ি যেতে হয় মা। কাঁদিস না, দেখ তো কেঁদে কেঁদে চোখ মুখের কি অবস্থা বানিয়েছিস। কাল ছেলের বাড়ির লোক আসবে, তোকে এইভাবে দেখলে তারা কি ভাববে বলতো। কাঁদিস না মা, খেয়ে ঘুমিয়ে পড়। সুমু দূরে সরে গেল তার মায়ের কাছ থেকে। সে বুঝে গেছে কেউ তার কষ্ট বুঝবে না। চিৎকার করে বলল, চলে যাও এই রুম থেকে তোমরা, চলে যাও এই রুম থেকে তোমরা দুজনে। হাসি বেগম কিছুটা অসন্তোষ হলেন, তবে কিছু বললেন না। সময় দিলেন মেয়েকে, বেরিয়ে গেলেন, চলে গেলেন রুম থেকে। সুমুর এই কান্না মিনা বেগমকে খুব তৃপ্তি দিচ্ছে আজ। খুশি বেগম আর মিনা বেগম এতক্ষণে রুমের বাইরে দাঁড়িয়ে দেখেছেন সবটা। রুমে গিয়ে দুজনে অট্টহাসিতে ফেটে পড়েছেন। ঘড়িতে সময় 1টা। সুমু বেলকনিতে দেয়ালের সাথে পিঠ থেকে বসে আছে। চোখের জল আজ বাদ মানছে না যেন। শরীরে কোনো শীতের কাপড় নেই সুমুর। বাইরে থেকে হিম শীতল হাওয়া বয়ে যাচ্ছে, সেদিকে সুমুর কোনো খেয়াল নেই। রুমে আজ একাই আছে। সামিয়া আর নাজমিনকেও বের করে দিয়েছে রুম থেকে। হঠাৎ সুমুর কিছু একটা মনে হলো, উঠে দাঁড়ালো ছট করে। রুমের দরজা খুলে বেরিয়ে পড়লো রুম থেকে। এসে দাঁড়ালো কাঙ্ক্ষিত রুমটির সামনে। দরজা হাত রাখলো, দেখলো রুমের দরজা খোলা। আজ আর দরজা নক করলো না সুমু। দরজা ছেড়ে ঢুকে পড়লো রুমের ভেতর। সুমু জানে তার খান সাহেব এখনো ঘুমায়নি। রুমে ঢুকে পুরো রুম অন্ধকার দেখলো সুমু। বেলকুনিতে হঠাৎ চোখ পড়লো সুমুর। এগিয়ে গেল বেলকুনির দিকে। সিরাজ বেলকুনির চেয়ারে মাথা হেলে চোখ বন্ধ করে বসে আছে। হয়তো সুমুর জন্য অপেক্ষা করছিল। চোখ বন্ধ অবস্থায় সিরাজ বলল, হঠাৎ এত রাতে এই রুমে? সুমু অবাক হয়ে তাকিয়ে রইল। খান সাহেব কিভাবে তার উপস্থিতি টের পেল বুঝতেই পারল না সুমু। সিরাজ পুনরায় বলল, কি হলো, চুপ করে আছো যে? সুমু জিব্বা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বলল, কাল আমাকে দেখতে আসছে খান সাহেব। সিরাজ সেভাবে বসে থেকে বলল, তাহলে তোমার তো এখন ঘুমানো উচিত। এমনিও পেতনির মতো দেখতে তুমি। গা ঘুমিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেলে তখন তো ছেলের বাড়ির লোক পছন্দ করবে না তোমাকে। সুমু অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি কিছু বলবেন না খান সাহেব? কি বলবো? আপনার কিছুই বলার নেই? আজব কথা, আমার কি বলার থাকতে পারে? আজ আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? আমার দিকে তাকিয়ে কথা বলুন। তুমি কি কিছু বলতে চাও সুমু? যদি কিছু বলতে চাও তাহলে তাড়াতাড়ি বলে এই রুম থেকে যাও। আমার বিয়ে হয়ে গেলে আপনি আমাকে মিস করবেন না খান সাহেব? করব, তবে তোমাকে না, তোমার হাতের চা কফি খুব মিস করব। কিন্তু মিস করে কি লাভ? তোমার বিয়ে হোক বা না হোক, একদিন তো আমি আমার গন্তব্যে ফিরে যেতামই। তাহলে আমাকেও নিয়ে চলুন আপনার সাথে। আপনার বাড়ির কাজের লোক বানিয়ে রাখবেন আমাকে, আমি আপনাকে রোজ চা কফি বানিয়ে খাওয়াবো। কিন্তু সুমু, ও মানে আমার চা কফি তো আমার বউ বানায়। মাথায় বাজ ভেঙে পড়ল সুমুর। বউ? তার খান সাহেবের বউ আছে? না বিশ্বাস করে না সুমু। আপনার বউ বানায় মানে? আমার বউ। আপনার বউ আছে মানে আপনি ম্যারিড? তাহলে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে কাউকে বলেননি কেন? সোশ্যাল মিডিয়াতে আপনি বলেন যে আপনি আরো পরে বিয়ে করবেন। আমি আনম্যারিড, তবে আমি এইটা মানি না
তাকে আমি অনেক ভালোবাসি। আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। ওমানে ফিরে গিয়ে বিয়ে করে নিব। আর আমি আমার নিজের জিনিসকে সকলের সামনে উপস্থাপন করি না সুমো। ভালোবাসা গোপনেই সুন্দর। বেশি মানুষের সামনে তা প্রকাশ্য করলে ভালোবাসা নষ্ট হয়ে যায়। আর তাই এই কথা সোশ্যাল মিডিয়াতে বললে সবাই তাকে দেখতে চাইবে। এইটা আমি চাই না। তাকে শুধু আমি দেখবো আর কেউ না। সুমু আর সহ্য করতে পারলো না, সব শেষ। যার জন্য এত কিছু, আর জানতে পারো তার বিয়ে ঠিক। এখন কি করবে সুমু? মরে যাবে? না, সুমু মরবে না। তবে সুমু এই বিয়েটাও করবে না। আজ সুমুর সব শেষ। বুকের ভেতরে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। চারপাশে ফাঁকা ফাঁকা লাগছে। এত কষ্ট কেন হচ্ছে সুমুর? চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি আপনাকে ভালোবাসি খান সাহেব, অনেক ভালোবাসি। নিজেকে আর ধরে রাখতে পারলো না সুমু। দৌড়ে ছুটে গেল শেরাজের পায়ের কাছে, কান্না করতে করতে বলল, আমি আপনাকে ভালোবাসি খান সাহেব, অনেক ভালোবাসি। প্লিজ এমনটা করবেন না, আমি মরে যাব। পাগলামি করো না সুমু, রুমে যাও। আপনি কারো না কারো তো হবেনই খান সাহেব। সেই কেউটা না হয় আমিই হলাম। সেই কেউটা অন্য কেউ সুমু? আমি আপনাকে ভালোবাসি খান সাহেব। আমি অন্য একজনকে ভালোবাসি সুমু। আমি বিশ্বাস করি না। সেটা একান্তই তোমার ব্যাপার, কিন্তু তাতে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। সে কি অনেক সুন্দরী? সুন্দর বললে তাকে ছোট করা হবে। সে আরো বড় কিছু ডিজার্ভ করে। সত্যি এতটা সুন্দরী সে? অন্যের কথা জানি না, আমার কাছে সে দুনিয়া আর জান্নাতের সব নারী থেকেও সবচেয়ে বেশি সুন্দর নারী। অনেক ভাগ্যবতী সে। আমি ভাগ্যবান। কতটা ভালোবাসেন তাকে? এমন প্রশ্ন কোনোদিনও মাথাতেই আসেনি। তার প্রতি আমার ভালোবাসা বলে বোঝানো অসম্ভব। আজ আপনি একটা কথাও আমাকে আমার দিকে তাকিয়ে বলেননি। ইচ্ছে করেনি তাকাতে। সুমু আর কথা বলতে ইচ্ছে করলো না। ভেতরটা ঝরে যাচ্ছে তা। মৃত্যুর যন্ত্রণাও হয়তো এই যন্ত্রণার কাছে কিছুই না। চলে যাবার জন্য পা বাড়াচ্ছিল সুমু, আবারও ঘুরে দাঁড়িয়ে বলল, আমার ডায়েরিটা? টেবিলের ওপর আছে। সুমু টেবিলের উপর থেকে ডায়েরিটা হাতে নিয়ে আবারও ফিরে এসে বলল, এই ডায়েরির প্রতিটা পাতায় এমন গভীরভাবে উপস্থাপন করব আপনাকে, আমার বলা প্রতিটা শব্দ যে পড়বে সেও ছটফট করে বলবে, কে সেই মহাপুরুষ যার জন্য এত বিদ্রোহ। কথাটা বলে এক ছুটে বেরিয়ে গেল সুমুর রুম থেকে। আর সুমু অনেক কাঁদবে। সেরা উঠে দাঁড়ালো সুমুর যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, তোমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলার ক্ষমতা আমার নেই। মাত্র কয়েক ঘন্টায় চোখ মুখের কি অবস্থা করেছো তুমি। তোমার এমন অবস্থা দেখার মতো ক্ষমতা বা সাহস আমার নেই সুমু। তোমার চোখের দিকে তাকালে হয়তো তোমাকে এইভাবে আঘাত দিয়ে কথা বলতে পারতাম না আমি। আর তোমাকে পেতে হলে তোমাকে এইটুকু আঘাত আমাকে দিতেই হবে। সুমু রুমে এসে দরজা লক করে দিয়েছে। বিছানায় উপরে শুয়ে কাঁদছে সুমু। আজ সে কাঁদবে, জীবনের শেষ কান্না কাঁদবে। এমনিতেও কান্না ছাড়া তার জীবনে আছেই বাকি। এভাবে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চোখ বন্ধ করলো সুমু। মানুষের মন হলো তাসের ঘরের মতো, একবার ভেঙে গেলে আর শত চেষ্টা করে জোড়া লাগানো যায় না। সুমুর মনটাও আজ তাসের ঘরের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সে পালিয়ে যেতে চাইছে সবকিছু ছেড়ে, কিন্তু পারছে না। বাবার মান সম্মান, মামার মান সম্মান, এই সবকিছু তাকে পায়ে শিকল পরিয়ে রাখছে। সন্ধ্যায় সুমুকে দেখতে আসবে। সামিয়ার মুখে শুনেছে ছেলে আসছে না, শুধু ছেলের বাবা মা আসবে। ছেলে নাকি অফিসে জরুরি মিটিং আছে। বাড়িতে রান্নার ধুম পড়েছে। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা চলে আসবে। খুশি বেগম তাদের রাতে ডিনার করিয়ে তবেই ছাড়বেন বলেছেন। কাল রাতে থেকে সুমু ঠিকমতো খায়নি কিছু, একেবারে না খেয়ে। সুমু নিজের আর কষ্ট দিতে চায় না, তাই অল্প হলেও কিছু খেয়েছে। সুমু পণ করেছে আর কষ্ট পাবে না সে, আর কাঁদবে না সে। খাওয়ার জন্য কাঁদবে যে মানুষটা আর সুমুর নয়, অন্য কারো। তার জন্য কেঁদে কি আর লাভ? সুমু তো মরিচিকার পেছনে ছুটেছিল। আজ সুমুর চোখের সামনে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকে গভীর ভাবনায় বিভোর ছিল সুমু। হঠাৎ রুমের দরজা খোলার শব্দে ধ্যান ভাঙলো সুমু। মাইশা এসেছে, হাতে নীল রঙের একটা শাড়ি। বেলকনি ছেড়ে রুমে আসলো সুমু। মাইশা সুমুর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, চোখ মুখে কি অবস্থা করেছিস সুমু? কি হয়েছে তোর? বিয়েটা কেন করতে চাইছিস না? শুনলাম কাল সারা রাত কেটেছিস, এখন আবার একদম চুপ মেরে গিয়েছিস। এক ফোঁটা চোখের পানিও নেই তোর। আমার তোকে দেখতে ভালো লাগছে না সুমু। কি হয়েছে তোর? সুমু বিছানায় আরাম করে বসে বলল, কি হবে মাইশা আপু, আমি একদম ফিট অ্যান্ড ফাইন। কেঁদে কি হবে বলো?
বলির পাঠা যখন জেনে যায় যে সে যতই কাঁদুক তার বলি হবেই, তাহলে আর কেঁদে কি লাভ? মাইশা কপালে কিছু ভাঁজ ফেলে বলল। তাহলে তুই বুঝিস তোকে বলি দেওয়া হচ্ছে? সুমু তাচ্ছিলেন হাসি দিয়ে বলল। না, আমার মা বাবা তাদের বড় মেয়ের ভবিষ্যৎ নিশ্চিন্ত করতে ব্যস্ত। তুমি শাড়ি পরাতে এসছো তো, তাহলে শাড়ি পরাও। মাইশা গিয়ে বসলো সুমুর পাশে, কাঁধে হাত রেখে বলল। তোকে আমি বুঝতে পারছি না সুমু। আমাকে তো আমি নিজেই আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না, তুমি কিভাবে বুঝবে? এখন রাখো তো এইসব কথা। আজ আমাকে দেখতে আসছে, আমাকে শাড়ি পরিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে দাও, যাতে আমার হবু শ্বশুর বাড়ির লোকজন আজই আমাকে তাদের সাথে করে নিয়ে যেতে চায়। কথাগুলো বলে কেমন করে যেন হাসলো সুমু। সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। মাইশা আর দেরি করলো না, সুমুকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। আজ আর সাজতে বারণ করলো না সুমা, বরং নিজেই এইটা ওটা হাতে নিয়ে বলছিল, আমাকে এইটা দিয়ে সাজাও, ওইটা দিয়ে সাজাও। মাইশার স্বাভাবিক লাগলো না কিছুই। সুমুকে সাজিয়ে দিয়ে বসিয়ে রেখে চলে গেল মাইশা। মাইশা চলে যেতে সুমু উঠে দাঁড়ালো, ড্রয়ার থেকে ডায়েরিটা বের করে টেবিলে গিয়ে বসলো, পেনটা নিয়ে লিখতে শুরু করলো। আমার ধোঁয়াশায় আপনি থাকেন খান সাহেব, একান্ত নিজস্ব আপনি, যাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, শুধু অনুভব করা যাবে। যে অবয়বটা নিয়ে অন্যের চোখ লুকিয়ে চলতে হবে না, মন চাইলেই সাথে রাখা যাবে, গল্প করা যাবে, ঘুরতে যাওয়া যাবে, কোনো এক শ্রাবণে অসময়ের বৃষ্টিতে দুজনে বসে চা খাওয়া যাবে। কথাগুলো লিখতে গিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো সুমুর চোখ থেকে। চট জলদি হাতে দিয়ে পানিটা মুছেও নিল সুমু। ডায়েরিটা থেকে অদ্ভুত একটা স্মেল আসছে সুমুর নাকে। স্মেলটা তার বড্ড পরিচিত। ডায়েরিটা নাকের কাছে এনে চোখ বন্ধ করে স্মেলটা অনুভব করলো সুমু। মনে হলো তার খান সাহেব তার কাছেই দাঁড়িয়ে। চোখ মিলে তাকালো সুমু। ডায়েরিটা পুনরায় জায়গা মতো রেখে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। বিছানা থেকে ফোনটা নিয়ে গ্যালারিতে অপশনে ঢুকলো সুমু। শেহরাজের হাস্যকর একটা ছবি বের করে অপলক তাকিয়ে রইল। কি সুন্দর হাসছে তার খান সাহেব। ছবিটা দেখে মনটা অদ্ভুত ভাবে ভালো হয়ে গেল সুমর। শেহরাজের হাসি মাখা ছবিগুলো সব সময় মন ভালো করার ঔষধ সুমর। দরজা করা নাড়তে ফোনের হোম স্ক্রিনে এসে ফোনটা বন্ধ করে রাখলো সুমর। রুমের ভেতরে ঢুকে আসলো মাইশা, সামিয়া, নাজমিন, তিশা, রাইসা, ইফতিয়া, রাইফ, লামিয়া, মাইশা। বললাম, চল সুমু, ওনারা চলে এসেছে, তোকে দেখতে চাইছে, আব্বু তোকে নিয়ে যেতে বলেছে। ফোনটা বিছানার উপর রেখে উঠে দাঁড়ালো সুমু। এগিয়ে চললো ড্রয়িং রুমের দিকে। ড্রয়িং রুমে সকলে উপস্থিত। আনোয়ার সাহেব হাসনা বেগমের স্বামী আফতাব উদ্দিনের সাথে কথা বলছেন। শামীম সাহেব চুপ করে পাশে বসে আছে। খুশি বেগম তার বান্ধবীর সাথে বসে হেসে হেসে কথা বলছেন। সুমুকে দেখে উঠে দাঁড়ান হাসনা বেগম। সুমুর কাছে এসে সুমু থুতনি ছুঁয়ে সুমুকে মাশাআল্লাহ বলে হাত ধরে টেনে নিয়ে গিয়ে নিজের পাশে বসালেন। হাসনা বেগম নানান কথা বলছেন সুমুর সাথে। সুমু হ্যাঁ না উত্তর দিচ্ছে। ঠিক মতো কোনো কথাই সুমুর কানে পৌঁছাচ্ছে না। তার চঞ্চল চোখ দুটি কাউকে খুঁজছেন। হঠাৎই সিঁড়ির দিকে চোখ গেল সুমুর। শেহরাজ শার্টের হাতে ফোল্ড করতে করতে নিচে নামছে, দেখে মনে হচ্ছে কোথাও বেরোবে। আনোয়ার সাহেব শেহরাজকে দেখে ডাক দিয়ে বললেন, কোথাও যাচ্ছ নাকি বাবা? শেহরাজ দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে বলল, জি আঙ্কেল, আমার বিয়ে আসছে আজ, ওকে এয়ারপোর্ট থেকে এনে একটা হোটেলে বুক করে দিয়ে আসতে যাচ্ছি। রাহিনরা সকলে অবাক। স্যান্ডির বাংলাদেশে আসার কারণটা ওরা বুঝলো না। আনোয়ার সাহেব বললেন, আমার বাসা থাকতে হোটেল কেন? তোমার বিয়েকে এই বাসায় নিয়ে আসো। শেহরাজ সম্মতি জানিয়ে চলে যাচ্ছিল। আনোয়ার সাহেব আবারও বলেন, শেহরাজ বাবা, বাসায় মেহমান এসেছে, একটু বসে তারপর যাও। শেহরাজ সুমুর দিকে তাকালো। সুমু করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শেহরাজ চোখ সরিয়ে নিয়ে সুমুর সামনের সোফায় বসলো। রাহিনের সকলে চোখ টিপে হাসছে। আয়ুব রাহিনের কানের কাছে গিয়ে বলল। হাসনা বেগম শামীম সাহেবকে বললেন, ভাই, আপনার মেয়েকে নতুন করে আর দেখার কিছুই নেই। সুমুকে আমি যতই দেখবো ততই মুগ্ধ হব। নিখুঁত সুন্দরী আপনার মেয়ে। শুধু আমি কেন, দুনিয়ার কোনো মায়েরই তার ছেলের জন্য সুমুকে অপছন্দ হবে না। আমার আর কিছু দেখার নেই ভাই। আমি শুধু যত দ্রুত সম্ভব বিয়েটা দিতে চাই। মানে আজকে তো মঙ্গলবার, এই শুক্রবারে যদি বিয়েটা হয়ে যেত তাহলে আমাদের জন্য ভালো হতো। এখন আপনাদের কি মতামত? শামীম সাহেব বুঝতে পারছে না এরা এত তাড়াহুড়ো করছে কেন। শামীম সাহেব প্রশ্ন সূচক হেসে বলেন, কিন্তু আপা, এত তাড়াতাড়ি কিভাবে? কি মানে আমাদেরও তো একটা প্রস্তুতি আছে, এভাবে এত তাড়াতাড়ি কিভাবে কিছু করবে?
হাসনা বেগম খুশি বেগমের দিকে তাকালেন। খুশি বেগম বললেন, দুলা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু মত দিন, আমরা সবাই আছি। আমরা সকলেই মিলে সব ব্যবস্থা করে নেব। শামীম সাহেব কিছুটা গম্ভীর হয়ে বললেন, তাহলে আর কি, আমার মেয়ের জন্যই তো সবাই আছে, করো তোমাদের যেটা ভালো মনে হয়। হাসনা বেগম খুব খুশি হলেন। হাসি হাসি মুখ করে আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে বললেন, ভাইজান আপনি কি বলেন? আমি আর কি বলবো, শামীমার হাসি যখন মত দিয়েছে তখন আর আমার অমত করার কিছুই থাকে না। কিন্তু তোমার ছেলেটা আসলে খুব ভালো হতো। তোমার ছেলে বিয়েতে রাজি তো হাসনা? আর বলবেন না ভাইজান, ছেলেটা আমার এত লক্ষ্মী, কি বলবো। আমাকে বললো, মা তুমি গিয়ে দেখে আসো, তোমার পছন্দই আমার পছন্দ। হাসনা বেগমের কথা শুনে সিরাজ বাঁকা হাসলো। মনে হলো খুব মজা পেয়েছে সে কথাগুলো শুনে। আনোয়ার সাহেব একটু ভাবুক হয়ে বললেন, বুঝলাম তোমার ছেলে অনেক লক্ষ্মী ছেলে, ভালো ছেলে, কিন্তু তারপরও ছেলে মেয়ে দুজন দুজনকে দেখলো না, কথা বললো না, ব্যাপারটা কেমন দেখায় না? মিনা বেগম বিরক্তির স্বরে বললেন, থামো তো তুমি, এত দেখা কথা বলার কি আছে? বাবা মা পছন্দ করছে ছেলে মেয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী। আমরা তো আর খারাপ জীবনসঙ্গী পছন্দ করব না ছেলে মেয়ের জন্য। বাকি দেখা সাক্ষাৎ বিয়ের পরে হবে। আর ছেলে তো সুমুর ছবি দেখে সুমুকে পছন্দ করেছে, আর সুমুকেও ছেলের ছবি সকালে দেখানো হয়েছে। এখন শুধু ভালোই ভালো বিয়েটা হয়ে যাক। কি হাসি আপা, আপনি কি বলেন? হাসি বেগম আলতো হেসে বললেন, হ্যাঁ ঠিকই তো, তবে বিয়েটা বেশি ধুমধাম করে না, অল্প আয়োজনে হবে। হাসনা বেগম বললেন, হাসিয়াপা, আপনারা আপনাদের সুবিধা মতো যা পারেন করেন, কিন্তু আমার বাড়িতে সব হবে। আমার একমাত্র ছেলে, আমি কোনো ত্রুটি রাখতে চাই না। বিয়েতে সকলে মত দিল। কাল বিয়ের শপিং করবে, পরশু গায়ে হলুদ আর মেহেন্দি হবে, শুক্রবারে বিয়ে। সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে মিষ্টি মুখ করলো। সুমু মাথা নিচু করে বসে আছে। নিজের জীবনটাকে আজ মূল্যহীন মনে হচ্ছে সুমুর। জীবনটাকে আজ ভাগ্যের উপর ছেড়ে দিল সে। আরে আরে একবার সিরাজের দিকে তাকালো সুমু। তখনই সিরাজ উঠে দাঁড়ালো। আনোয়ার সাহেব থেকে অনুমতি নিয়ে নিজের বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়ি ড্রাইভ করছে রাহিন। সিরাজ পাশে বসে ফোন স্ক্রল করছে। দুটি গাড়ি নিয়ে বেরিয়েছে তারা। শারবাজের গাড়িতে ওই হুল্লোড় হলেও রাহিনদের গাড়িতে সকলে চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। সকলে শেহরাজের ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে, কিন্তু শেহরাজকে দেখে কিছুই বুঝতে চাচ্ছে না। রাহিন নীরবতা ভেঙে বলল, তোর ব্যাপারটা কি রে এসকে? শেহরাজ কোনো কথা বলল না, ফোনে ধ্যান দিয়ে পড়ে থাকলো সে। রাহিন বিরক্তি হয়ে আবার বলল, সেদিন লামিয়া মেয়েটার সাথে যে তুই কিছু করেছিস সেটা আমরা সবাই জানি, কিন্তু আজ সুমুর বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু তোর মধ্যে কোনো রিয়াকশন নেই। আমরা এটাই বুঝতে পারছি তুই কিছু করবি, কিন্তু তুই কি করবি সেটাই তো বুঝতে পারছি না। দয়া করে আমাদেরকে একটু বলবি তুই ঠিক কি করতে চাইছিস? কিছু না। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ ফোন স্ক্রল করতে করতে বলল, আমার মুখে কি তোদের বাসরাতের সিন দেখতে পাচ্ছিস যে এইভাবে তাকিয়ে আছিস? সামনে তাকিয়ে ড্রাইভিংয়ে মন দে রাহিন। রাহিন সামনে তাকিয়ে বলল, তুই সত্যি কিছু করবি না? কি করব? বিয়েটা আটকাবি না? না। তুই তো সুমুকে ভালোবাসিস, এইভাবে ওকে অন্যের হাতে দিবি? বিয়ে হলে সুমু অন্যের হাতে যাবে কেন? আমারই তো থাকবে। মানে? তোকে অত বুঝতে হবে না। সূর্য মামা বাংলাদেশে কেন আসছে? কাজ আছে তাই। স্যান্ডের বাংলাদেশে কি কাজ? হলেই দেখতে পারবি। তুই এত হেয়ালি না করে পরিষ্কার করে বলবি যে তুই ঠিক কি করতে চাইছিস? আপাতত কিছু করতে চাইছি না, যখন করব তখন দেখতেই পারবি। শুধু শুধু প্রশ্ন করে কানের মাথা খাস না। রাহিন কিছু বলতে কেউ বলল না। আয়ুব বলল, বাদ দে, ও যা করতে চাইছে করুক, শুধু শুধু প্রশ্ন করে কোনো লাভ নেই। ও এখন কিছুই বলবে না। সুমুকে হাসনা বেগম নিজের সাথে নিয়েই খেতে বসেছে। তারা খেয়ে বেরিয়ে পড়বেন। সুমু এটা ওটা নিজ হাতে তুলে দিচ্ছে হাসনা বেগম। সুমুকে এটা ওটা নিজ হাতে তুলে দিচ্ছে হাসনা বেগম, কিন্তু সুমু কিছুই ভালো করে খাচ্ছে না। হাসনা বেগমের আচরণে মুগ্ধ। হাসনা বেগম বললেন, কাল তো তোমরা শপিং এ যাবে, আমার ছেলেও আসবে সেখানে। তোমার পছন্দ মতো যা লাগে সবকিছু কিনবে সুমু, আর পারলে রিফাতের সাথে কাল আলাদা করে কথা বলে নিও। খুশি বেগম হাত দিয়ে
সকলের অগোচরে খোঁচা মারলো হাসনা বেগমকে। হাসনা বেগম চোখ দিয়ে আশ্বাস দিলেন খুশি বেগমকে। গাড়ি এসে থামলো এয়ারপোর্টের সামনে। স্যান্ডিকে দেখে সকলে গাড়ি থেকে নেমে ছুটে গেল। সিরাজ দুহাত পকেটে গুঁজে ধীর পায়ে এগিয়ে আসলো। আইয়ুব স্যান্ডিকে বুকে জড়িয়ে ধরে বলল, ওয়েলকাম সান মামা। স্যান্ডি হেসে ফেলল। স্যান্ডি সিরাজের বয়সী, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, লম্বা সিরাজের থেকে একটু শর্ট, জিম করা বডি। সিরাজের সবগুলো বন্ধু ফর্সা লম্বা, সবারই সিরাজের মতো জিম করা বডি। ও মানে সকাল সন্ধ্যা সবাই একসাথে জিমে কাটায়। হালকা চাপদারি আছে সকলের মুখে। বলতে গেলে সিরাজের সবগুলো ফ্রেন্ডের একই গেট আপ। এমনিতে সবাই বাচ্চা ছিল, কিন্তু একবার রেগে গেলে সকলেই ব্লাস্ট করে। বাকি সব ফ্রেন্ডগুলোর মধ্যে সিরাজ একটু বেশি ব্যতিক্রম। সকলের মধ্যে ফেমাস বেশি, নিজের বিজনেস আর টিকটক গেম দিয়ে সকলের মাঝে নাম্বার 1। প্রতি বছর কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে অ্যাওয়ার্ড পেয়েই থাকে সে। সৌন্দর্যের দিক দিয়ে সবগুলো ফ্রেন্ডের মধ্যে বেস্ট। গেট আপ অলওয়েজ শাহরুখ খানের মতো। অনেকের কাছে দ্বিতীয় শাহরুখ খান নামে পরিচিত। কখনো কখনো ফেসের কারণ সিদ্ধার্থ মালহুদার মতোই লাগে বলে অনেকে সিদ্ধার্থ বলেও ডাকে। কিন্তু বাস্তব জীবনে সিরাজ শাহরুখ খানের ফ্যান। সিরাজ যখন রেগে যায় তখন যে কেউ তাকে ভয় পেতে বাধ্য, আর যখন হাসে তখন যে কোনো মেয়ে সেই হাসিতে পাগল হতে বাধ্য। তাছাড়া তার বডি ফিটনেস, অ্যাটিটিউড যে কোনো মেয়েকে আকর্ষিত করতে বাধ্য। আফগানিস্তানে জন্ম গ্রহণ করায় পাঠান তালেবান নামে পরিচিত। সিরাজদের জাতীয় ভাষা পাস্তো। বিজনেসের জন্য তাকে নানা রকমের ভাষা অভ্যস্ত হতে হয়েছে।